সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাস। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন লেখক, কলামিস্ট এবং নিরাপত্তা বিশ্লেষক জিয়া আহমেদ। জিয়া ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য খবর ধরে বিশ্লেষণ করে থাকি, অতিথির মুখ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ শুনে থাকি। আজও আমাদের হাতে অনেকগুলো খবর রয়েছে, এগুলোর মধ্য থেকে উল্লেখযোগ্য 2-3টি বিষয়ে আলোচনা শুনবো। জিয়া ভাই, নিশ্চয়ই আপনারও চোখে পড়েছে গতকালকে সেনাবাহিনী, গত পরশুদিন রাতে সামরিক বাহিনীর সদস্যরা যারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে রয়েছেন, তারা 3 শীর্ষ সন্ত্রাসীকে সহযোগী সহ ধরেছেন এবং আলোচিত সেই শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন এবং মাসুদ, এই দুইজনকে, মোল্লা মাসুদ, এই দুইজনকে ধরেছে, তাদের 2 সহযোগীকেও ধরেছে। এছাড়া আরেকটি খবর রয়েছে, গত 3 দিন ধরে সচিবালয়ে এক ধরনের আন্দোলন চলছিল সরকারি চাকরির বিধিমালা, যে নতুন বিধিমালা 2025, সেটি প্রণয়ন নিয়ে সরকারি কর্মকর্তারা সচিবালয়ে বিক্ষোভ করেছে, যেটি আসলে সরকারি চাকরি বিধিমালার অন্তরায়। এটি একটি বিষয়। আর একটি বিষয় হচ্ছে একেবারে ঈদুল আজহা একেবারে আমাদের কাছাকাছি, রাজধানীর সহ সারা দেশেই কিন্তু গরুর হাট বা পশুর হাট জমতে শুরু করেছে এবং সাধারণ মানুষও কেনাকাটা শুরু করেছেন। এই মুহূর্তে কিন্তু সাধারণ মানুষের নগদ টাকা নিয়ে চলাফেরা করা খুবই জরুরি এবং এটি আসলে করতেই হয়। কিন্তু গত 3 দিনে রাজধানীতে দেখলাম যে বেশ কয়েকটি খুনের ঘটনা ঘটেছে এবং ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, যেগুলো আসলে নগর জীবনকে ভাবিয়ে তুলেছে। এবং কোরবানির ঈদের সময় যে রাজধানী প্রায় কিছুটা জনশূন্য হয়ে যায়, তখন রাজধানীর বাসাবাড়ির নিরাপত্তার বিষয়টিও কিন্তু বেশ ভাববার একটি খোরাক দিয়েছে। এটি ছাড়াও আরেকটি বিষয় রয়েছে, নির্বাচনের সময়সীমা জুন মাসকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কিন্তু এটি আসলে বিএনপি সন্দেহের চোখে দেখছে। এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। শুরুতেই যেতে চাচ্ছি যে সচিবালয়ে যে পরিস্থিতি এই মুহূর্তে, সেই পরিস্থিতি নিয়ে আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। আপনিও একজন সাবেক আমলা। ধন্যবাদ আপনাকে সাইদ ভাই। বিষয়টা হলো যে আপনার এই যে অ্যামেন্ডমেন্টটা করা হলো 2025-এর গভর্নমেন্ট সার্ভেন্টস কন্ডাক্ট রুলসে, এইটা কিন্তু আপনার করাটা আসলে অনাবশ্যক ছিল। এক হিসেবে অনাবশ্যক ছিল যে এই যে সার্ভিস রুলটাকে অ্যামেন্ড করা হলো, সেখানে আপনার নতুন কিছু নাই। আপনার এই যে সার্ভিস রুল আপনার যেটা এখন বর্তমান বিদ্যমান, যেটা 2018 সালে যেটা প্রমালগেটেড হয়েছে, সেটার মধ্যে মোটামুটি এই সব কটা জিনিসই আছে। শুধু আপনার এখানে এরা জিনিসটাকে দ্রুত করার চেষ্টা করছে। যেমন ধরেন আপনার এই যে কোনো সরকারি কর্মকর্তা, তারা যদি আপনার সাবঅর্ডিনেশন করেন, অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আইন মোতাবেক দেওয়া আদেশ অমান্য করেন, সেটার জন্য তারা অসদাচরণের দায়ে দোষী হবেন এবং তাদেরকে আপনার বিচারের আওতায় আনা হবে। এটা আপনার 18 সালের যে আইনটা, মূল আইন, সেটাতে রয়েছে। আর এছাড়া এবার যেটা করেছেন সেই জিনিসটাও রয়েছে, সেটা হলো যে আপনার কেউ যদি নিজে কর্মস্থলে অনুপস্থিত থাকেন এবং অন্য কাউকে কর্মস্থলে অনুপস্থিত থাকতে কিংবা সরকারি কাজ করতে বাধা প্রদান করেন বা মানে উস্কানি দেন, সেক্ষেত্রে তিনি অসদাচরণের জন্য দোষী হবেন। তো আমাদের সার্ভিস রুলটা, এই যে গভর্নমেন্ট সার্ভেন্টদের যে সার্ভিস অ্যান্ড কন্ডাক্ট রুল, এইটাতে আপনার অনেকগুলো অপরাধের কথা বলা আছে। সবচেয়ে বড় অপরাধ যেটা রয়েছে, যেটার আপনার শাস্তিটা নির্ধারিত নাই, সেটা হলো অসদাচরণ। অর্থাৎ আপনি যদি ধরেন কেউ একজন দুর্নীতি করলো, চুরি করলো, তার জন্য আপনি তাকে শাস্তি দিতে পারেন। কেউ যদি ক্ষমতার অপব্যবহার করলো, তার জন্য আপনি শাস্তি দিতে পারেন। সেখানে লঘুদণ্ড, গুরুদণ্ড, এইসব জিনিসগুলি রয়েছে। আর অসদাচরণ যেটা, এটা এমন একটা অপরাধ যেটাতে আপনি লঘুদণ্ড, গুরুদণ্ড, যেটা ইচ্ছা আপনি সেটা দিতে পারবেন। তো এই জিনিসগুলি কিন্তু 2018 সালের আইনে আছে। তাহলে এখন এই অ্যামেন্ডমেন্টের শুধুমাত্র সময়সীমাটা কমিয়ে এনেছেন, দুটো জিনিস করেছে। আমার ব্যক্তিগতভাবে আমি যেটা বুঝতে পেরেছি সেটা হলো, আমার মনে হয় আর প্রথমটা হলো যে
সময়সীমাটাকে কমিয়ে এনেছে। এটাকে আপনার ধরেন যে আমাদের যে মেইন সার্ভিস রুল সেখানে আছে আপনার একটা অপরাধ ফ্রেম করতে হলে তাকে প্রথমে কারণ দর্শাও নোটিশ দিতে হবে, তারপরে সে কারণ দর্শাও নোটিশের পরিপ্রেক্ষিতে যদি তার জবাব সন্তোষজনক না হয় তখন আপনার একটা মামলা, তার বিরুদ্ধে অভিযোগ বিবরণী এবং হ্যাঁ এগুলি হবে। তারপরে সে যদি সরকারের তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই ব্যাপারে তার বক্তব্য পেশ করতে চায়, সেসব সুযোগগুলি থাকছে। সবগুলি একই আছে, শুধু সময়সীমাটাকে কমিয়ে নিয়ে এসছে। আমার যেটা মনে হয় যে এটা যে কারণে এটা করা হলো সেটা হলো যে আপনার এই যে সচিবালয়ে কিংবা সারা বাংলাদেশে যে সরকারি কর্মকর্তাদের যে এই স্ট্রাইকের মনোভাবটা সেটাকে নিবৃত করার জন্য এই অধ্যাদেশটা আনা হলো। স্ট্রাইক তো আসলে চাকরি বিধিমালার লঙ্ঘন, সম্পূর্ণ স্ট্রাইক তো করতে পারবে না। যেদিন থেকে তিনি সার্ভিসে জয়েন করবেন পরদিন থেকে সরকারের বিরুদ্ধে তিনি অবস্থান নিতে পারবেন না। এটি তো একেবারে তিনি স্বেচ্ছায় সজ্ঞানে একেবারে দাসখত দিয়ে এটা আছে। কিন্তু এই ওনারা এই জিনিসটাকে, তার মানে কি এখানে জিয়া ভাই যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এক ধরনের অপরাধ প্রবণতা কাজ করে এবং তারা এখানে শাস্তি যাতে না পায় বা কিছুটা ওয়েফার পায় সেই সুযোগটি চাচ্ছে। আমার কাছে এটা তো যেমন আপনি যেটা বলেছেন সেটা আংশিক সত্য। আর একটা বিষয় আছে, সেটা হলো যে আমার ধারণা যে এই সচিবালয়ে এই যে কর্মকর্তা কর্মচারীরা যেটা করছেন তাদেরকে কেউ উস্কানি দিচ্ছে। বিকজ আপনি দেখেন যে 1979 সালে আমাদের একটা সার্ভিস রুল ছিল, সেটার নাম ছিল হচ্ছে সরকারি কর্মচারী বিশেষ বিধান অধ্যাদেশ। সেটাতে আপনার 3 কার্য দিবসের মধ্যে আপনার জবাব চাওয়া হইতো এবং 3 কার্য দিবসের মধ্যে তাকে এক্সপ্লেন করতে বলা হইতো। সেটাকে এবার নিয়ে আসা হয়েছে 7 দিনে। এখন হয়েছে কি যে আপনার এই যে 2018 সালে যে চাকরি বিধিটা হলো সেটা কিন্তু আপনার 6টা আপনার চাকরি বিধিকে সুপারসিড করেছে বা তাদেরকে আপনার সেট অ্যাসাইড করে এইটাকে এস্টাবলিশ করা হয়েছে সব মিলায়। যেমন একটা ছিল আপনার অনুপস্থিতির জন্য বিধান, একটা ছিল আপনার বিশেষ বিধান যেটাতে আপনার মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় করা 1979-তে, আর একটা ছিল হচ্ছে আপনার 1985-তে করা। এইগুলি মোরলেস আপনার কম্প্রিহেন্সিভ ছিল যে সরকারি কর্মচারীদেরকে শাস্তি বিধান বা যদি তারা কোনো অপরাধে জড়িয়ে পড়েন কিংবা মানে যদি তারা আনুগত্যহীনতার প্রমাণ দেখান তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এগুলি যথেষ্ট ছিল। কিন্তু পরবর্তীতে এই যে আদেশটা মানে আইনটা করা হয়েছে 2018 সালে, এইটার একটা ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ডটা হলো যে আপনার 1979-র যে অধ্যাদেশ এটা খুব মানে আপনার ব্যবহার হয়েছে খুব কম, কিন্তু এটাকে ব্যবহার করলে আপনার খুব দ্রুত এবং মানে ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই যে কোনো শাস্তি দেওয়া যায়। হ্যাঁ, কিন্তু এটাকে পরে সুপারসিড করেছিল 1985-র। এখন পরবর্তীতে 2018 সালে যখন নির্বাচন হলো, সেই নির্বাচনে তো ভোটার ছিলেন আপনার জানেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীরাই আপনার 18 লাখও না, আপনার পুলিশের এসপি এবং সরকারের ডিসি এনারা। তো তাদের আবদার বা তাদের মানে তাদেরকে এক প্রকার উপহার হিসেবে এটা শিথিল করা হলো। যেমন আপনাকে আমি একটা উদাহরণ দিতে পারি, ছোট উদাহরণ। সেটা হলো যে আমাদের একজন ডিসি ছিলেন কুড়িগ্রামে। তিনি আপনার তার যে সরকারি বাসভবন তার পাশে একটা দিঘি ছিল, সেটাকে সংস্কার করে নিজের নামে এটা নামকরণ করলেন যে এটা পারভিন বা সুলতানার দিঘি, এরকম একটা কিছু। তারপরে এবং সেটা নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পরে আপনার যে সাংবাদিক প্রকাশ করলেন তাকে বাসায় ডেকে নিয়ে এসে তাকে প্রহার তো করা হলোই, তাকে বিভিন্ন হুমকি দেওয়া হলো। দেওয়ার পরে ফাইনালি তার বাসায় মানে ডিসি সাহেবের বাসায় আপনার মোবাইল কোর্ট বসিয়ে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হলো। এই বিষয়টা যখন পেপারে আসলো এবং সারা দেশের মানুষ সংবাদ কর্মীরা বিশেষ করে যখন ক্ষুব্ধ হয়ে উঠলো, তখন তাকে উইথড্র করা হলো এবং তার বিরুদ্ধে আপনার এই বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হলো। তাকে শাস্তিটা দেওয়া হয়েছে খুব কম, ছোট শাস্তি, যে আপনার তার বেতন বৃদ্ধি 2 বছরের জন্য স্থগিত করা হবে। এটুকু তারা মানতে রাজি না। তারা যেটা করলেন এরপরে মানে আমরা কোনো পেনাল্টি নিতেই রাজি না। তারপরে যেটা করলেন সেটা হলো যেহেতু এই মানসিকতা তাদের মধ্যে কেন জন্ম নিল যে তিনি তার অপকর্মের জন্য জবাবদিহিতা করবেন না, এই মানসিকতা কেন তৈরি হলো, কখন তৈরি হয়?
এটা হলো কি যে আপনি ধরেন যে আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি আপনার কোনো 1 টাকার কন্ট্রিবিউশন না করে আপনার বাড়ির বাবা মা, ভাই বউ, ভাগিনা ভাতিজা, ছেলে মেয়ে সবার নামে আপনি সরকারি স্থাপনার নামকরণ করলেন। আপনার এক একটা ইউনিভার্সিটিতে 12টা 13টা করে নাম হয়েছে আপনার এই পরিবারের লোকজন থেকে, মানে ফ্যাকাল্টির নাম, হলের নাম। আপনার এই যে আপনার প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে এই তারপরে মাধ্যমিক বিদ্যালয়ে আপনার কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে, এটার নাম দেওয়া হয়েছে শেখ রাসেল কম্পিউটার ল্যাব। এখন শেখ রাসেল তিনি যখন ইন্তেকাল করেন বা তিনি নিহত হন, তখন তিনি ক্লাস 4-এর ছাত্র ছিলেন। তিনি তো কোনো ল্যাবরেটরি চোখে দেখেন নাই, তো তার কন্ট্রিবিউশন কি আমি জানি না। তার নামে কেন সারা দেশের সব ল্যাবরেটরির নাম দেওয়া হলো সেটাও আমি জানি না। এখন এইখান থেকে হয় কি যে আমি যখন দেখি কিংবা কেউ একজন যদি দেখেন তিনি ক্ষমতাশালী, তিনি যখন দেখেন যে দেশের প্রধানমন্ত্রী কোনো ডিসক্রিপশন ছাড়াই ইচ্ছা মতো তার নিজের ইচ্ছায় যে কোনো একটা স্থাপনার নাম দিয়ে দিচ্ছেন, তখন তারাও মনে করেন যে প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, আমি ডিসি, আমি এই জেলার ডিসি, সো একটা সরোবরের নাম বা একটা দিঘির নাম সরোবর আমি দিতেই পারি, এটার জন্য পেপারে লিখে আমাকে অসম্মান করবে কিংবা করবে, এটা হইতে পারে না। সো তারা ওইটা মানতে চান। তাহলে এই সচিবালয়ের যে এখন এই আন্দোলন আজকের একদিনের জন্য স্থগিত করেছে এবং আগামীকালকেও হয়তো তারা এরকম আন্দোলন করতে পারে, সেক্ষেত্রে আসলে সরকারকে কি হার্ডলাইনে যাওয়া তো অবশ্যই উচিত, এবং হার্ডলাইনে না গেলে তারা এই আমলারা কোন কোন ধরনের স্যাবোটাইজের মুখে ফেলে দিতে পারে সরকারকে? তারা তো আপনার ধরেন আপনি এই সরকারের জন্য আমি যেটা মনে করি যে এই সময়টা বেছে নেওয়া খুব ভুল সময় হয়েছে। কি কারণে বলি যে আপনার দেখেন যে গত 12ই মেতে সম্ভবত আপনার এনবিআর কে ভেঙে দুটো ভাগ করা হয়েছে, যৌক্তিক ভাগ, যে একটা হলো আপনার পলিসি মেকিং করবে আর একটা হলো ট্যাক্স কালেকশন করবে। এখন এই এনবিআর এর কর্মকর্তাদের তাদের যে ধারণা যে এর মাধ্যমে এই দুটো সংস্থার প্রধান হবে প্রশাসন ক্যাডার থেকে আসা অফিসাররা। এনবিআর এ কি প্রশাসন ক্যাডার থেকে আসা অফিসাররা নাই? তারাই তো গত ধরেন আপনার 20-30 বছরে আমি তো এর বাইরের লোকজনকে দেখি না, তারাই যাচ্ছেন এখানে। সো এইটাকে তারা রোধ করার জন্য তারা আপনার কলম বিরতি, কর্মবিরতি এগুলি করলেন বা করছিলেন। তারপরে আশ্বাস সরকারের তরফ থেকে আশ্বাস পাওয়ার পরে তারা স্থগিত করেছেন। অপরদিকে আপনি দেখেন যে বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক যারা, তারা আপনার তাদের বেতনের স্কেল আপগ্রেডেশনের জন্য গত 3 দিন ধরে কর্মবিরতি করছেন। এখন হলো কি যে এই সরকার প্রথম দিন থেকে এসে আপনার কখনোই কঠোরতা দেখাতে সক্ষম হয়নি, লিবারেলিজম ছিল। হ্যাঁ, সবকিছু আপনি মনে করেন যে এই যে ছেলেরা আপনার সচিবালয়ে যে ছাত্ররা আপনার বিনা পরীক্ষায় পাশের ব্যবস্থা আন্দোলন করে পাশ নিল, এর মধ্যে যারা এরপরেও পাশ করতে পারে তারা বললো যে না, বৈষম্য মুক্ত পাশ চাই। বৈষম্য মুক্ত পাশটা কি জিনিস? যে না, কাউকে ফেল করানো যাবে না, সবাইকে জিপিএ 5 দিয়ে দিতে হবে, এরকম একটা কিছু। বৈষম্য যদি না হয় তাহলে পরীক্ষার কি দরকার? হ্যাঁ, সেটাই, পরীক্ষা দেওয়ার দরকার ছিল না। কিন্তু সরকারের সমস্যাটা হলো যে সরকার সব জায়গায়, হ্যাঁ, সব জায়গায় আপনার ভালো হতে চেয়েছে। 2-1টা ক্ষেত্রে যখন তাদের অস্তিত্বের সংকট হয়েছে তখন তারা আপনার মব ভায়োলেন্সের দিকে গিয়েছে। যেমন ধরেন আপনার, এবং মবের সকল দাবি কিন্তু সরকার মেনে নিয়েছে, এটিও কিন্তু একটা বাজে দিক। হ্যাঁ, এটি সবাই দুর্বলতা মনে করেছে, সবগুলি মানেনি। যেমন আপনি ধরেন যে এই যে আনসার যে বিদ্রোহটা হলো, তারা আপনার সচিবালয় ঘেরাও করে ফেললো, হ্যাঁ, এবং বিশৃঙ্খলা করলো। তাদেরকে আপনার সরিয়ে দেওয়ার জন্য আমাদের সেনাবাহিনী ছিল, পুলিশ ছিল। পুলিশ তখন দুর্বল ছিল অপেক্ষাকৃত, কিন্তু সেনাবাহিনী তো ছিল, এবং সেনাবাহিনী আপনার যে কোনো একটা এলাকা ফাঁকা করার জন্য 5টা মিনিটে বেশি সময় লাগে না তাদের। কারণ হলো তাদের ট্রেনিংটা এরকম। তারা তো আপনার মানে পুলিশ যেমন সিভিল ফোর্স তো না, তারা মিলিটারি। তারা আপনার যার বিরুদ্ধে লাগে তাকে শত্রু মনে করে, তার বিরুদ্ধে অ্যাকশন নেয়। সে কারণে আপনার হাসনাত আব্দুল্লাহ বা সার্জিস আলম এর নেতৃত্বে ওখানে মব নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। এইগুলিতে হয়েছে কি যে দুটো দিক হয়েছে। একটা হলো যে আপনার এই যে ছাত্র সমন্বয়করা নিজেদেরকে ইন্ডিসপেন্সেবল মনে করা শুরু করেছেন, এবং তার পরিপ্রেক্ষিতে তারা আরো বড় বড় আন্দোলন বা দাবি নিয়ে গিয়ে এসছেন। আর এই
সাধারণ যাদের দাবিগুলো হয়েছে, যে প্রাথমিক শিক্ষকদের কথা বললাম, প্রাথমিক শিক্ষকদের আপনার ধরুন বছর 20 আগে তাদের বেতন স্কেল ছিল হচ্ছে 16তম গ্রেডে আর 14তম গ্রেডে। মানে 16তম গ্রেডে সহকারী শিক্ষক আর 14তম গ্রেডে ছিল প্রধান শিক্ষকরা। কিন্তু এটাকে শিফট করে আপনার ধাপে ধাপে তারা এখন এসছে প্রধান শিক্ষকরা 10ম গ্রেডে এবং সহকারী শিক্ষকরা 12তম গ্রেডে। এটা একটা বিশাল উল্লম্ঘন। কিন্তু আপনি দেখেন যে এই শিক্ষকদের আপনার ধরেন 3.5 লক্ষ শিক্ষক আছে প্রাথমিক বিদ্যালয়গুলোতে, সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর মধ্যে আপনি শতকরা 70% হচ্ছে আপনার কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে কিন্তু নিয়োগ পান নাই। তারা আপনার প্রথমে একটা স্কুল খুলেছেন, তারপরে রাজনৈতিক তদবির করে তারা ওইটাকে এমপিওভুক্ত করেছেন, তারপরে জাতীয়করণের মাধ্যমে তারা স্কুলটাও সরকারি হয়েছে, তারাও সরকারি শিক্ষক হয়েছে। তো এরা আপনার 10ম গ্রেডে তাদের প্রধান শিক্ষকরা বেতন পাচ্ছেন এবং 12তম গ্রেডে সাধারণ শিক্ষকরা, সহকারী শিক্ষকরা। তারা এখন বলছেন যে না, তাদেরকে 11তম গ্রেডে দিতে হবে। এবং 11তম গ্রেডে দেওয়ার অর্থ হলো যে আপনার প্রধান শিক্ষকদেরকে 9ম গ্রেডে দিতে হবে। এখন 9ম গ্রেডটা কোন গ্রেড? 9ম গ্রেডটা হলো আপনার ক্যাডার সার্ভিসের এন্ট্রি পজিশন। শুধু ক্যাডার না, ক্যাডার তো ধরেন আছেই। আপনি ধরেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি যে প্রভাষক হন, তিনি হচ্ছে ওই 9ম গ্রেডের বেতন পান। আপনার মানে কি যে আপনার উঁচু তলা, মানে চাকরি জীবনের উঁচু তলা বা কিংবা ধরেন সাফল্য যেটাকে আপনি বলবেন, সেই জায়গার বেতন শুরু হয় হলো এই 9 গ্রেড থেকে। এখন এই ছেলে মেয়েগুলো যে ধরেন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাকে অনার্সে, মাস্টার্সে, ফার্স্ট সেকেন্ড এগুলি হতে হয়, ডিনস অ্যাওয়ার্ড এটা সেটা পেতে হয়, তারপরে সে প্রভাষক হতে পারে। আবার আপনি যদি ধরেন ক্যাডার সার্ভিসের কথা বলেন, একটা ছেলেকে 2, 3, 4 বছর ধরে আপনার পড়াশোনা করতে হয় বিভিন্ন বিষয়ে। আপনার তার মানে সে যে বিষয়ে পড়াশোনা করেছে সেটা তো বটে, তার বাইরে তাকে পড়াশোনা করতে হয়, তার সাথে তাকে গণিত, বিজ্ঞান, আন্তর্জাতিক এবং জাতীয় বিষয়ে সাধারণ জ্ঞান, এইসব জিনিসগুলি তাকে গ্লোবাল নলেজ থাকতে হয়। তারপরে তিনি পরীক্ষায় উত্তীর্ণ হন। আপনি দেখেন যে 1,00,000 লক্ষ মানুষ পরীক্ষায়, ছাত্ররা মানে যারা গ্রাজুয়েটস, তারা এই পরীক্ষায় অবতীর্ণ হন। তার মধ্যে থেকে 4,000, 3,000 হার্ডলি 4-5,000 এক্সিট করেন। এবং এর মধ্যে প্রশাসন ক্যাডারে আসে 200-250, শিক্ষা ক্যাডারে একটু বেশি আসে, কিন্তু সব মিলে 3 থেকে 4,000-এর বেশি হয় না। তো এই মানুষগুলির এই যে ভালো ছাত্র ছিলেন, তারা ছাত্র জীবনে বছরের পর বছর তারা পরিশ্রম করেছেন, পড়াশোনা করেছেন, তারপরে এই যে বড় বড় যে পরীক্ষাগুলি দিয়েছেন, তারপরে তারা এসে পৌঁছেছেন হচ্ছে 9ম গ্রেডে প্রথম চাকরি। এবং তারা হলো কি যে শুধু চাকরিটা হলে হবে না, তো তার যে পদোন্নতি বা চাকরির স্থায়ীকরণ, এসব জিনিসগুলো নানান প্রশিক্ষণের ধাপ পেরিয়ে তাকে আপনার 2টা বছর কমপ্লিট মানে প্রশিক্ষণের মধ্যে থাকতে হয়। 6 মাস পিএটিসি, 5 মাস হলো অ্যাডমিন একাডেমি, তারপরে আরো বিভিন্ন, এবং ডিসি সাহেবদের সাথে অ্যাটাচমেন্ট, এগুলি করে করে 2 বছর পরে তিনি স্থায়ীকরণ হন। আর এনাদের কিন্তু স্থায়ীকরণের কোনো ঝামেলা নাই। যেদিন আপনার জয়েনিং, ওই দিন থেকে তারা স্থায়ী হয়ে গেলেন, কোনো পরীক্ষার বিষয় নাই, কোনো কিছু নাই। আরেকটা জিনিস হলো যে এই যে শিক্ষকদের দাবি, আপনার বাংলাদেশে এই যে এই সরকার আসার পরে একটা সমীক্ষা প্রকাশ পেয়েছিল, সেখানে দেখা গিয়েছিল যে এই প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট করা ছাত্রছাত্রীরা দেখে বাংলা পড়তে পারেন না। তো শিক্ষার মান কমে যাওয়ার কারণে জিয়া ভাই যে কথা বলছিলাম, আসলে এরকম মানে সরকার শুরুতে আসলে এগুলো যদি একটু হার্ড হতো, তাহলে আজকে এই আন্দোলন বা এক প্রকার মবের মুখে সরকারকে পড়তে হতো না। এটি এক ধরনের মব। তো অফকোর্স, কারণ হলো যে আপনার সচিবালয় 3 দিন ধরে বন্ধ থাকবে, গ্রহণযোগ্য কোনো বিষয় হলো না, এটা গ্রহণযোগ্য না কোনোভাবেই না। জি ভাই, আরেকটি বিষয়, গত পরশুদিন রাতে বাংলাদেশের আলোচিত এবং শীর্ষ 2 সন্ত্রাসী সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ সহ তাদের আরো 4 জন সহযোগী গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তো এই যে মনে করেন এদেরকে কেন ছেড়ে দেওয়া হয়েছিল? আরো কিছু শীর্ষ সন্ত্রাসী 5 আগস্ট পরবর্তী কিন্তু জেলখানা থেকে ছাড়া পেয়ে গেছে, ইমন সহ আরো কয়েকজন বেশ আলোচিত, সুইডেন তার আগে তো আপনার মানে। তো এখন এদেরকে ধরা হচ্ছে, কিন্তু ওই সময় কেন ছাড়া হলো আসলে? এবং এই যে মনে করেন তাদেরকে ধরা এবং ছাড়া, এটি তো মানে সামাজিক শৃঙ্খলার জন্য এক ধরনের হুমকি, সামাজিক নিরাপত্তার জন্য তো হুমকি। অফকোর্স। তো এদেরকে আসলে
তারাও ন্যায় বিচার পাক, সেটি আমরা চাই। কিন্তু এই যে কখনো ধরা কখনো ছেড়ে দেয়া এবং এক প্রকার গোপন থাকা, এই যে সাধারণ মানুষ কিন্তু সুব্রত বাইনকে চেহারায় গতকালকের আগ পর্যন্ত কেউ চিনত না, এবং যারা পালিয়ে আছে এখনো, যারা ধরাছোঁয়ার বাইরে, এখন যারা চেনে না তাদের কাছে প্রত্যেকটাই তো এরকম সুব্রত বাইন বা ইমন বা এই মোল্লা মাসুদ, তো সমাজের মধ্যেই তো এভাবে লুকিয়ে থাকে। সেটি সমাজের জন্য কতটা থ্রেট, এবং এক্ষেত্রে সরকারের ইনিশিয়েটিভ কেমন হওয়া উচিত, ছোট করে বলবেন। আরো একটি বিষয়টা হলো কি যে আপনার এই যে সুব্রত বাইন, তিনি সম্ভবত এর আগে গ্রেপ্তার হন নাই বাংলাদেশে, কিংবা ওই আপনার 2001 সালে যে 23 জন শীর্ষ সন্ত্রাসীর তালিকা করেছিল স্টেট ডিক্লেয়ার করেছিল, এবং তাদেরকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করেছিল, তার মধ্যে থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করতে পেরেছিল। সম্ভবত সুব্রত বাইন সে সময় ধরাছোঁয়ার বাইরে চলে গেছে, সে আপনার ভারতে পালিয়ে গিয়েছিল বলে জনশ্রুতি রয়েছে। তো এই মানুষগুলি আসলে কি যে এনারা এত ভয়ানক রকম ভাবে আপনার সন্ত্রাসের সাথে সম্পৃক্ত হয়ে গেছেন, এনারা ভালো হওয়ার আর সুযোগ নাই। আপনি দেখেন যে 2001 সালে তার বয়স যদি আপনি ধরেন 30 বছরও থাকে, আপনি 25 বছর পর তার বয়স হচ্ছে আপনার এখন 55-56 বছর, এবং তার ছবিটা দেখেন যে 60 বছর। একটা 60 বছরের মানুষের তো আসলে আপনার সবকিছু থেকে রিটায়ার করে, গভর্নমেন্ট চাকরি থেকেও রিটায়ার করে, সন্ত্রাস থেকে তারা রিটায়ার করছেন না। মানে এই জায়গা থেকে তো আসলে বের হওয়া যায় না সন্ত্রাসের এই পথ। না, এটা মানে বের হওয়া যায় না, একটা পদ্ধতি করতে হবে। আমরা শুনিনি বের হতে পেরেছে, কিন্তু জিয়া ভাই বিষয়টি ও জায়গায় না। ধরেন আমরা দেখেছি, আমাদের অভিজ্ঞতা তো সুখকর না, জেলখানায় গিয়ে কিন্তু সন্ত্রাসীরা আরো নিরাপদে তাদের সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি বা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে, এবং জেলখানায় বসেই তারা মোবাইল ফোনে সারা দেশে তাদের নেটওয়ার্ক পরিচালনা করে। এবং আজকে এই যে মনে করেন সুব্রত বাইনরা জেলে চলে গেল, জেলে গিয়ে তো তারা আরো নিরাপত্তা পেল, রাষ্ট্রীয় নিরাপত্তার মধ্য থেকে কিন্তু তাদের এই সন্ত্রাসী কার্যক্রম এখন পরিচালনা করার সুযোগ পাবে। এই দুর্বলতার কার? আসলে কি সন্ত্রাসীকে তাহলে গ্রেপ্তার করা হলো, না তাকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হলো? এখানে দোষটা আপনাকে বলতে হবে কার। কারণ হলো কি যে আপনি দেখেন যে একটা মানুষ যখন জেলে যান, এটা এক্সপেক্টেড যে তিনি কোন ধরনের মোবাইল ফোন, টিভি, এসি বা বাইরের কানেক্টিভিটি তিনি পাবেন না। 1 মাস 15 দিন পরে একবার তার পরিবারের লোকজনের সাথে দেখা করার সুযোগ পাবেন, এইটুকুই। কিন্তু তারা আপনার জেলখানার ভিতর থেকে মোবাইল ফোন দিয়ে কথা বলছেন, ইন্টারন্যাশনাল কল করছেন, তারা ডিল মেক করছেন। দোষটা তো তাদের না, দোষটা হলো আমাদের। আমরা এই যে মানবাধিকারের নামেই তো এই ফ্যাসিলিটিগুলি মানবাধিকারের নামে না, এটা জেল কোডের সম্পূর্ণ লঙ্ঘন। এটা করা হয় হলো আপনার তারা অর্থের বিনিময়ে এই সুবিধাগুলি কিনে নেন। এখন এই জিনিসগুলি আপনার যদি কেনা যায়, ধরেন আমি একজন সন্ত্রাসী জেলের ভিতর থেকে কাউকে হুমকি দিলেন, যার ধরেন আপনি সুব্রত বাইনকে ধরেন যে তিনি হোয়াটসঅ্যাপে কাউকে একজনকে একটা ভিডিও কল দিলেন, তার চেহারা এখন সবাই চিনে। সে যদি ভিডিও কলে বলে যে আমার এই লোককে তুমি এত টাকা দিবা, সে দেখছে সুব্রত বাইন বলছে, তার টাকা না দেওয়ার দুঃসাহস হবে না? তো তাকে দিতেই হবে, এবং এই টাকাটাই সে ব্যবহার করবে আবার পরবর্তী আরেকজন লোককে হুমকি দেওয়ার কাজে, ওই মোবাইল ফোন ব্যবহার করার সুযোগটা নেওয়ার জন্য। তো এই জিনিসগুলিতে এইগুলি যেমন আপনার পৃথিবীর বিভিন্ন জায়গায় খুব বড় বড় আপনার কতগুলি কারাগার থাকে, যেগুলিতে আপনার সব ধরনের সুযোগ সুবিধাগুলো রহিত করা থাকে। যেমন ভারতের আমরা তিহার জেলের কথা শুনেছি, আপনার আমেরিকাতে একটা জেল আছে, এই যে গুয়ান্তানামো বের কথা বাদ দেই, ওটা তো ধরেন আপনার সন্ত্রাস বিরোধী ইয়ে। তো আরো যে রক বা এই ধরনের যে বড় বড় কারাগার আছে, সেসব ধরনের কারাগার একটা তৈরি করা দরকার। আমরা কাশিমপুরে সুন্দর একটা কারাগার তৈরি করেছি, কিন্তু আমরা যারা ওইটার নিরাপত্তার দায়িত্বে যাদেরকে রেখেছি, তারা যদি বিক্রি হয়ে যান সন্ত্রাসীর টাকা বা এই তাদের অনেক ক্ষেত্রে কারাগারের মানে যারা কারারক্ষীরা, তারাও তাদের বার্তাবাহক হিসেবে কাজ করেন। অ্যাবসলিউটলি এটি দেখা গেছে, এবং অনেক কারারক্ষী কিন্তু এই কাজে গিয়ে গ্রেপ্তারও হতে শুনেছি। সেইটা হলো কি যে এখানে আমাদের দেশে আপনার এই নিয়মটা এমন ভাবে করতে হবে যে দরকার হলে কারারক্ষীরাই আপনার কোনো মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না, পারে না, কিন্তু তারা খুব কৌশলে এটি করে থাকে। এখন হয় কি যে আপনার এইগুলির প্রত্যেকটার না আপনার প্রতিষেধক আছে। আপনার পিএসসি থেকে আপনার প্রশ্নপত্র ফাঁস হয়, অনেক সময় হয় যে আপনার কে কোন বোর্ডে আছেন সেটা জেনে যায় তাকে তদবির করা হয়। আপনার
আমাদের একজন মন্ত্রিপরিষদ সচিব ছিলেন, যিনি পরবর্তীতে আপনার পিএসসি চেয়ারম্যান হয়েছিলেন, ডক্টর সাদাত হোসেন। উনি হচ্ছে আপনার যেদিন ভাইবা সেদিন সকালে নির্ধারণ করে দিতেন যে কোন ভাইবা বোর্ডে কোন মেম্বার প্রিজাইড করবেন, এবং তাদের সব মোবাইল ফোনগুলি তখন ওনার কাছে জমা থাকতো এবং তাদের টিএনটি টেলিফোন ডিসকানেক্টেড থাকতো। তো করা যায়, ইচ্ছা থাকলে করা যায়। এখন আমরা মানবিক কারণে কিংবা আর্থিক কারণে, দুর্নীতির কারণে এই জিনিসগুলি আমরা করি না। না করার কারণে এই সন্ত্রাসীরা ভালোই থাকে। এটা আপনার ভাষায় নিরাপত্তা হেফাজত বলা যেতেই পারে। তাহলে আমরা সোসাইটি থেকে থ্রেট কি কমাতে পারলাম, না এক ধরনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেয়ে গেল সেটি? রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না, এটা হলো রাষ্ট্রীয় দুর্বলতার সুযোগটা তারা নিচ্ছে। মানে ধরেন আপনার উচ্চ পর্যায়ের জেলার সাহেবরা বা এনারা যারা আছেন, জেল আইজিপি, প্রিজন বা এই ধরনের অফিসার যারা আছেন, তারা এগুলির সাথে ইনভলভ আমি বিশ্বাস করি না। কিন্তু ওই যে নিম্ন স্তরের কর্মচারী, একটা মোবাইল ফোন তো ধরেন আপনার এখন অনেক মানুষের কাছেই 2টা 3টা 4টা সিম থাকে। খুব কম মানুষ দেখবেন যারা একটা সিম নিয়ে খুব দীর্ঘদিন ব্যবহার করছেন। সে কারণে হয় কি যে এই সিম বা এই মোবাইল ফোনগুলিকে আপনার কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট। যদিও সেক্ষেত্রে মানে কারাগারে যদি জ্যামার বসানো হয়, হ্যাঁ ছিল তো আমাদের জ্যামার বসানো যেতে পারে, আছে জ্যামার আছে, কিন্তু হয়তো তাদের সুবিধার জন্য নির্দিষ্ট সময় জ্যামার খুলে দেওয়া হয়। আমাদের এই ঢাকার যে কারাগার, ঢাকা শহরে যেটা ছিল সেখানে জ্যামার ছিল, এবং এই জিনিসগুলি ব্যবহার হয়েছে আপনার ওই রাজনৈতিক নেতৃবৃন্দকে অ্যাডভান্টেজ কিংবা তাদেরকে ডিসঅ্যাডভান্টেজে নিয়ে যাওয়ার জন্য। যে ধরেন কোন একজন সরকার বিরোধী নেতাকে ঢোকানো হলো জেলে, তিনি যাতে কারোর সাথে যোগাযোগ করতে না পারেন, তিনি তাকে সলিটারি কনফাইনমেন্টে রেখে দিল, তার মোবাইল ফোন করলো, সবকিছু করলো। সে যদি পয়সা দিয়েও মোবাইল কিনে জেলের মধ্যে থেকে, তাহলেও যাতে সে ব্যবহার করতে না পারে সেজন্য জ্যামার। কিন্তু এই সন্ত্রাসীদের জন্য এই জিনিসগুলি কাজ করে না। সেটি করা উচিত, আসলে করা অবশ্যই উচিত। জি, আমাদের ঈদুল আজহা একেবারে সামনে। আমরা রাজধানীতে গত 2-3 দিনে দেখলাম বেশ কয়েকটি বিশৃঙ্খল ঘটনা ঘটেছে, যেটি আসলে নগরবাসীর মনে এক ধরনের ভয় জন্ম দিয়েছে। প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে জনসমক্ষে এই ঘটনাগুলো ঘটেছে। এই সময় আসলে রাজধানীর অনেকেই কেনাকাটা করবার জন্য নগদ টাকা পয়সা নিয়ে হয়তো পশুর হাটে যাবেন বা ঈদ কেনাকাটা করবেন। সড়ক যদি নিরাপদ না থাকে, নগর যদি নিরাপদ না থাকে, তাহলে তো আরেক ধরনের দুশ্চিন্তার ভাঁজ আমাদের কপালে পড়েই যায়। আপনি কিভাবে এই জায়গাটিকে মূল্যায়ন করবেন এবং আসলে এই জায়গাটি থেকে আসলে আমাদের উত্তরণের উপায় কি? ধন্যবাদ। আমার বিষয়টা হলো যে আপনি গতকাল সুব্রত বাইনদের সাথে আরো একজন মানুষ গ্রেপ্তার হয়েছেন। তিনি হয়েছেন ঢাকা থেকে, ঢাকার বিহারি মহল্লা থেকে, তার নামটা আমি ভুলে গেলাম। এই ভদ্রলোক হলো আপনার বাবু। হ্যাঁ হ্যাঁ, তিনি হচ্ছে আপনার এই কিশোর গ্যাং, মোহাম্মদপুরে যে দাপিয়ে বেড়াচ্ছে কিশোর গ্যাং, তাদের তিনি হচ্ছেন গডফাদার। মানে গডফাদার তো ছিলেন হচ্ছে আমাদের রাজনীতিবিদ নানক সাহেব, তিনি তার অবর্তমানে তিনি দায়িত্ব পালন করছিলেন। এই ভদ্রলোককে গ্রেপ্তার করা হয়েছে গতকাল। আমার মনে হয় যে সুব্রত বাইনরা যতটুকু দেশের জন্য থ্রেট, তার চেয়ে এখন অনেক বেশি বড় থ্রেট হলো এই কিশোর গ্যাং এবং তাদের যারা দেখভাল করেন এই মানুষগুলো। আর একটা জিনিস আপনি যেটা বললেন যে এখন যারা বের হবেন কেনাকাটা করতে, গরু ছাগল এটা সেটা, তারা তো বিপদে আছেনই। তার চেয়েও বড় বিপদে আছেন হলো যারা খামারি কিংবা যারা ব্যবসায়ী গরু ছাগল নিয়ে ঢাকায় আসছেন গাবতলী বা অন্য অন্য হাটে। তাদের কাছে ধরেন 10টা গরু বিক্রির টাকা যদি থাকে 10 লাখ টাকা, এই 10 লাখ টাকাটা বেশি মানে অনিরাপদ। কারণ হলো যে এবং তার জীবনও কিন্তু অফকোর্স এরকম আপনি প্রতি বছরই দেখবেন যে এই কোরবানির হাটে গরু বিক্রির টাকা ছিনতাই, মানুষ ছুরিকাহত, অমুক তমুক এই জিনিসগুলো হয়েছে। গরু ক্রেতারা সাধারণত এইটার শিকার হন না, কারণ তারা একটা গরু কেনার জন্য 4-5 জন মানুষ যান, 1 লাখ 2 লাখ টাকা হাটে এগুলো ঘটে, মলম পার্টি আছে, নানান ধরনের কম। কিন্তু ওই যে যারা ব্যবসায়ী ব্যাপারী তারা হচ্ছে এটার ভিকটিম হন। এখন এটা তো আপনার এর আগে র্যাব এইগুলির ক্ষেত্রে আপনার ওখানে
যথেষ্ট ভিজিলেন্স, বসাতো। হ্যাঁ চৌকি বসাতো, এবং ওখানে ব্যাংকের যে আপনার ইয়েগুলো আছে কি বলে বুথ থাকতো, যেখানে তারা টাকাগুলো ডিপোজিট করতে পারে, সো দ্যাট তাদের হাতে কোনো ক্যাশ টাকা থাকছে না। কিন্তু এগুলি হলো কি যে আপনি সিম্পটোম্যাটিক ট্রিটমেন্ট হচ্ছে, পার্মানেন্ট সলিউশন না, না, এটা কোনো পার্মানেন্ট সলিউশন না। এটা হচ্ছে আপনি যে এই সিম্পটমটাকে আপনি ট্রিট করলেন, যে না এইভাবে ওই যে 10 লাখ টাকা পেয়েছে গরু বিক্রি করে, এই টাকাটা যাতে তার চিন্তা না হয়। কিন্তু আমরা যে শহরটাকে নিরাপদ করব সেটা করা যাচ্ছে না। এটার পিছনে অনেক কারণ আছে। এক হলো আমরা আমাদের তরুণ ছেলে মেয়েদেরকে আমরা তাদের চাকরি বাকরি, কাজ কাম, ব্যবসা বাণিজ্য ঢুকাইতে পারি নাই, তারা আপনার ছিনতাইকারী, ডাকাত এগুলিতে পরিণত হয়েছে। আপনি দেখেন গত 2-3 দিন আপনার আগে ইউটিউব ফেসবুকে একটা দেখা গেল যে একটা ছেলের কাছ থেকে ল্যাপটপ কেড়ে নিল, চকচকে চাপাতি নিয়ে একদম ওপেন। আর এক ভদ্রলোকের কোমরে গুলি করে 22 লাখ টাকা ছিনিয়ে নিল। এখন এই জিনিসগুলি আপনার এইটাতে আপনি কিভাবে, একটা ছাত্ররা একটা ল্যাপটপ ব্যাগ নিয়ে ঘুরবে না? তার একটা ল্যাপটপ তো এখন ডেইলি কমোডিটিস এর মতো। আপনার ইভেন আপনার যারা ইন্টারমিডিয়েট লেভেলে পড়ে তাদেরও ল্যাপটপ তারা ব্যবহার করে, অথবা মোবাইল গ্যাজেট। হ্যাঁ, এটি তো একেবারে নিত্যপণ্যের মতো অবস্থা। নিত্যপণ্য আপনার হলো মানে আপনার বাংলাদেশ শুধু না, সারা বিশ্বেই এটা এখন নিত্যপণ্যের মতো হয়ে গেছে। আপনি দেখেন যে এখন যে চ্যাট জিপিটি বা এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলি দিয়ে ব্যবহার করে ছেলেমেয়েরা তাদের যে অ্যাসাইনমেন্ট সেগুলিতে অনেক কাজে ব্যবহার করছে, এইসব জিনিসগুলি রয়েছে। কিন্তু আপনি নিরাপদ তো করতেই হবে, নিরাপদ করার। কিন্তু এই যে কথাটি বলছিলেন মগবাজারের, এটি তো একটা স্কুল পড়ুয়া বা কলেজ পড়ুয়া একটি বাচ্চা, তো সে যদি এভাবে মনে করেন একটি গ্যাজেট নিয়ে নিরাপদে না যেতে পারে, তাহলে এই শহরের বাচ্চারা তো নিরাপদ না। আপনি দেখবেন খেয়াল করে যে ছেলেটা কিন্তু আপনার ওই ব্যাগটার জন্য ওদের পায়ে ধরেছে, মোটরসাইকেলের সামনে বসেছে, এরা তাকে চাপাতে দিয়ে আঘাত করার চেষ্টা করেছে। হয় কি তার সে কেন এটা করেছে, নিশ্চয়ই তার ওই ব্যাগের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্টস ছিল, কিংবা মানে একটা তরুণ ছেলের তো ধরেন আপনার প্রয়োজনীয় জিনিসের সংখ্যা খুব কম, এবং যেটুকু প্রয়োজনীয় জিনিস সেটা খুব মূল্যবান তার কাছে। কেউ যদি ধরেন 4 দিন বা 5 দিন একটা অ্যাসাইনমেন্ট তৈরি করে, সেটা তার সাবমিশনের আগের ডেটে যদি সেটা মিসিং হয়ে যায়, তার চেয়ে ভয়ানক কষ্ট তো বড় ডিজাস্টার হয় না আসলে। এখন এই জিনিসগুলোকে আমাদের আসলে সরকারের তরফ থেকে তো বটে, আমাদের এলাকা ভিত্তিক আপনার গড়ে তুলতে হবে, কি বলে যে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কারণ হলো যে দেখেন কিন্তু এই এলাকা ভিত্তিক প্রতিরোধ যারা গড়বেন, সেই এলাকা ভিত্তিক তো সন্ত্রাসীদেরকে তারা এখন প্রশ্রয় দিচ্ছেন। এখানে একটা জিনিস হলো কি, এইটার জন্য আপনাকে সারা দেশের মানে যারা বড় বড় রাজনৈতিক দল আছেন তাদের সাথে আপনাকে একটা ঐকমত্যে আসতে হবে। আপনি দেখেন প্রায় বলা হয় যে বিএনপি চাঁদাবাজি করছে, এখন শোনা যায় জামাত চাঁদাবাজি করছে, এনসিবির এরা চাঁদাবাজি করছে। আপনার চাঁদাবাজি এর আগে হয়েছে, তাই না? আওয়ামী লীগের সময় চাঁদাবাজি হয়েছে। এই চাঁদাবাজিটাকে এখন যদি আপনি বন্ধ করতে পারতেন বেস্ট, কিন্তু আপনি এটা বন্ধ করতে পারছেন না, নিয়ন্ত্রণও তো করতে পারছেন না। বন্ধ যদি আপনি করতে না পারেন, কেউ না কেউ ওখানে যাবে, আপনার বিএনপির ছেলে যাবে, এবং মজার ব্যাপার কি জিয়া ভাই, এবং এই সন্ত্রাসী বলেন বা চাঁদাবাজ বলেন, এরা কিন্তু রাজনৈতিক ট্যাগ ব্যবহার করে এগুলো করে। অফকোর্স, নাহলে পরে তাকে তো কেউ পাত্তা দিবে না। এক হলো সে রাজনৈতিক ট্যাগ ব্যবহার করে, 2 নম্বর হচ্ছে ওই রাজনৈতিক ট্যাগের কারণে তার আশেপাশে ছেলেপেলে থাকে, তাদেরকে ফিট করার জন্য সে এই চাঁদাবাজি করতে হয়। আবার নেতাকেও কিছু, এটা হলো কি যে আপনার এটা একটা ভিশাস সাইকেল, একটা দুষ্ট চক্র। এটার থেকে বের হতে হলে আপনাকে ঐকমত্য মানে তৈরি করতে হবে, মানে পলিটিক্যালি পিউরিফাইড হতে হবে। পলিটিক্যালি সবকটা মানে রাজনৈতিক দল, প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দলকে একমত হইতে হবে যে আমরা কোনো চাঁদাবাজি করব না, কোনো চাঁদাবাজকে প্রশ্রয় দিব না। এইটা যদি যতদিন আপনি না করতে পারবেন ততদিন আপনার চাঁদাবাজি বন্ধ হবে না। জি, যেভাবে আমরা একবারে শেষ দিকে আমরা শেষ করব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বেশ কিছুদিন ধরে, 2-3 মাস ধরেই কিন্তু রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এক ধরনের দর কষাকষি বলবো সেটি চলছে। কবে হচ্ছে নির্বাচন? তো নির্বাচনের সময়সীমার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে জুন মাসের মধ্যেই নির্বাচন হবে, কিন্তু এটিকে এই মুহূর্তে সবচেয়ে ক্রিয়াশীল বড় রাজনৈতিক দল বিএনপি সন্দেহের দৃষ্টিতে দেখছে, এবং জামাত বলছে যে তারা ফেব্রুয়ারি বা মার্চ মাসের পরে নির্বাচন, এপ্রিলে নির্বাচন চায়। এই জায়গাটিকে আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন?
এটা আসলে একটা খুব বিস্ময়কর বিষয় যে আপনার ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে কেন? এটা তো একটা 6 মাস সময় আপনি বলছেন, যেখানে আপনার অতীতে আমাদের যে 3টা বা 4টা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছিল, তারা 3 মাস সময় হাতে মানে সময় পেয়েছিলেন হাতে। সেই 3 মাসের মধ্যে তারা জাতীয় সংসদ নির্বাচন করে দিয়ে গেছেন। এই সরকার ইতিমধ্যে প্রায় 10 মাস অতিবাহিত হয়েছে। আমরা বারবার শুনছি যে সংস্কার এই সংস্কার করতে হবে, বিচার করতে হবে, তার আগে কোনো নির্বাচন হবে না। ভাই সংস্কার তো আপনি সারা মানে আপনার কিয়ামতের আগের দিনও আপনার মনে হবে যে আমার আরো ওই কাজটা করা দরকার ছিল, এই সংস্কারটা করা দরকার ছিল। আর আপনি যে বিচার তো শুরু হয়েছে। আপনার এই যে গতকাল দেখলাম যে আপনার সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে মামলা শুনানি এই লেভেলে গিয়েছে। তো এই জিনিসগুলি তো একটা চলমান প্রসেস, এবং আপনি সবকিছু শেষ করে দিয়ে চলে যাবেন। মনে করেন যে আপনি আজকে মানে স্বৈরাচারের ফাঁসি রায় ঘোষণা করলেন এবং আপনি সব কয়টা আপনি সংস্কার আপনি বাস্তবায়ন করে ফেললেন। কালকে যে রাজনৈতিক দলটা ক্ষমতায় আসবে, তারা এই সবগুলি জিনিসকে সেট অ্যাসাইড করে দিতে পারবে না। আপনি পার্লামেন্টে অনুমোদিত, আপনি দেখেন যে এই যে আপনি মনে করেন যে ঐক্যমত্য না থাকলে, আপনি মনে করেন যে লক্ষ্মীপুরের তাহির বলে একজন গডফাদার ছিল, তার ছেলে একজন সাংবাদিককে হত্যার জন্য তার মৃত্যুদণ্ড হয়। বিপ্লব, হ্যাঁ, সে বিপ্লবকে প্রথমে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবনে ক্ষমা করে দিলেন এক রাষ্ট্রপতি আমাদের। পরবর্তীতে আরেক রাষ্ট্রপতি এসে তাকে 10 বছর জেল খেটেছিল, সে তাকে মুক্তি দিয়ে দিলেন। এবং এই যে সময়কালটা যে জেল খাটলো, সেই সময়কালে সে জেলে থেকে বিবাহ করেছে এবং সন্তানের বাবাও হয়েছে। তো আপনি মনে করেন যে বিপ্লব একজন মানুষকে হত্যা করেছে, শুধু হত্যাই করেনি, তার লাশকে টুকরা টুকরা করে নদীতে ভাসিয়ে দিয়েছে, সেই মানুষটার বিচার হলো, তার মৃত্যুদণ্ড হলো, আপনি কার্যকর করতে পারলেন না। এখন আমরা যদি ঐক্যমত্য না করতে যে আমরা মনে করি যে না, আমরা আগে সব বিচার টিচার করে তারপরে নির্বাচন দেব, তারপরে যে আসে ক্ষমতায় আসুক, এটা তো কাজ করবে না। আপনাকে সবার আপনার আস্থা অর্জন করতে হবে যে না, এবং সবাইকে আপনাকে আস্থা নিতে হবে, আস্থায় যে আমরা এই কাজটা শুরু করেছি, আপনারা এই কাজটা করবেন। হ্যাঁ, আপনার দেখেন যে একটা চার্টার করে যেতে পারে, চার্টার করতে পারেন, যে জুলাই চার্টারের কথা বলা হয়েছে, কিন্তু সেখানেও আপনি দেখেন যে আপনার গতকাল আপনার দেখলাম পেপারে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে 11টা সংস্কার কমিশন করেছে, না কমিশন না, সংস্কার প্রস্তাবের মধ্যে বিএনপি 9টাতে রাজি না। এখানে 11টা আসলে কোথায় জানি না, এটা হয়তো তারা গুচ্ছ করেছেন। টোটাল ছিল 166টা, তার মধ্যে 80% বিএনপি একমত ছিল। কতগুলো বিষয় আছে যে আপনি বিএনপি বলেন, জামাতে ইসলাম বলেন, কিংবা এনসিপি বলেন, যেটাই বলেন, প্রত্যেকটা পার্টির তো একটা রাজনীতি আছে, আলাদা ফিলোসফি আছে। আমি বিএনপি হয়ে কিংবা আমি এনসিপি হয়ে বিএনপির যে তাদের যে মানে গোল কিংবা তাদের যে এজেন্ডা, সেটা আমি কেন বাস্তবায়ন করব? আমার নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করব। বিএনপি তো তারা বলেছে যে তাদের 31 দফা আছে, সেটার সাথে আরো ধরেন গণতন্ত্র মঞ্চ, তারপরে বাম মঞ্চ, হ্যাঁ, নাগরিক ঐক্য, এসব বিভিন্ন পার্টি তার সাথে তারা সম্মিলিতভাবে 31 দফা করেছে। আপনি চার্টারটা করেন যে না, এই মানুষগুলির বিচার করতে হবে, এই সংস্কারগুলি, আপনি সব সংস্কার করতে পারবেন না। কারণ হলো আপনাকে আস্থায় নিতে হবে। এবং ধরেন যে এদের যে তফাৎগুলি, যে খুব বেশি তফাৎ কিন্তু না। একজন বলছে যে 2বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, আরেকজন বলছে যে না, 2বারের পরে একবার গ্যাপ দিয়ে আবার হইতে পারে, মানে পরপর 2বারের বেশি হওয়া যাবে না। কিন্তু আমাদের শেখ হাসিনা তো 4বার হয়েছেন, বুঝছেন না? আমরা তাকে ঠেকাইতে চাই, ঠিক আছে, ভালো কথা, আমরা তাকে বা তার মতো যে স্বৈরাচার যাতে না হয় সেটা আমরা এনশিওর করতে চাই। পরপর 2বারের পরে ব্রেক হয়ে যাচ্ছে, তো আপনার কন্টিনিউটিটা ব্রেক হয়ে যাচ্ছে, ফলে একজন মানুষের পক্ষে এত দূর আগানো সম্ভব না। তারপরেও আমি বিশ্বাস করি যে যে বড় কোনো গ্যাপ আমি দেখি না আসলে। যদি ধরেন আপনার বিএনপির শীর্ষ নেতৃত্বের সাথে যদি কথা বলেন, হ্যাঁ, এবং
তাদেরকে আস্থায় নিয়ে এবং তাদেরকে আস্থা দিয়ে, তাহলে আমার মনে হয় যে অনেকগুলো সমস্যাই সমাধান হয়ে যাবে। কিন্তু আমরা সেটা চাচ্ছি না। আপনি আর একটা জিনিস গতকালের পেপারে দেখবেন বা আজকে পেপারে বোধহয়, সেটা হলো যে সিপিডির সম্মানিত ফেলো দেবপ্রিয় আপনার ডক্টর ফাহমিদা খাতুন, হ্যাঁ, তিনি বলেছেন যে এখন একটা নির্বাচনের তারিখ ঘোষণা করা দরকার। কেন বলেছেন তার কারণ হলো যে এই নির্বাচনের তারিখ না থাকার কারণে দেশে বিনিয়োগ আসছে না। এটা শুধু ফাহমিদা বলেছেন তা না, এর আগে আমাদের আপনার বাংলাদেশে আপনার মাস দুয়েক আগে সম্ভবত যে একটা ইনভেস্টমেন্ট সামিট হলো হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায়, হ্যাঁ, সেখানে ওই যে বিডার থেকে, হ্যাঁ, তো সেখানে আপনার যারা অংশগ্রহণ করতে এসেছিলেন তারা জিজ্ঞেস করেছেন যে আমি যে ইনভেস্ট করব সেটার সাস্টেনেবিলিটির গ্যারান্টি কি। সাস্টেনেবিলিটির গ্যারান্টিটা হলো সরকারের তরফ থেকে দিতে হয় যে এই সরকারটা 5 বছর ক্ষমতায় থাকবে, এই 5 বছর অন্তত পক্ষে তার ইনভেস্টমেন্ট গ্রিন থাকবে, হ্যাঁ। তো এবং এই জিনিসটা যদি প্রসেসের মধ্যে থাকে এবং এখানে যদি আপনার কোনো বড় আপনার লুপ হোলস না থাকে, এটা আগায় যায়। কিন্তু আমরা সেটা করছি না। আমরা নির্বাচনকে, অনেকের নির্বাচনের কথা শুনলেই গায়ে জ্বর চলে আসে যে এটা হলে বোধহয় আমার অনেক কিছু চলে যাবে। আজকে আপনার আমাদের ফেসবুকে দেখলাম যে আপনার আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সাহেব বলেছেন যে সংস্কার হইলে অনেকের ব্যবসা বাণিজ্য এটা বন্ধ হয়ে যাবে, সেই জন্য তারা সংস্কার চান না। এখন অনেকে কেউ যদি বলে যে নির্বাচন হলে এখন যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, সেই জন্য তারা নির্বাচন চাচ্ছেন না, কোনটাকে আপনি কতটুকু গুরুত্ব দিবেন? বলতেই পারে নির্বাচন তো হতেই হবে, এখন একজনের ব্যবসা বন্ধ হবে এই জন্য গোটা জাতির নির্বাচন বন্ধ হয়ে যাবে, হচ্ছে তো। এবং আপনি দেখেন যে এই নির্বাচন না হওয়ার কারণে আমরা কত বিপদের মধ্যে, হ্যাঁ, যে আসলে সমাধানের জায়গাটি কোনটি 1 মিনিটে বলবেন, আমরা শেষ করব। সমাধানটা হলো যে আপনার জুলাই চার্টারটাকে খুব দ্রুততম সময়ের মধ্যে ঘোষণা করা, যে অবস্থায় আছে, যেটুকু সংস্কারের কথা আছে, যেটাতে সবাই একমত, সেই সংস্কারগুলি করে ফেলা, যেগুলিতে সবাই একমত, ছোট ছোট সংস্কার করে ফেললেন, 10 মাসে করেও ফেলা যেত ইতিমধ্যে। আর দ্বিতীয় হলো যে একটা নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা। আপনি ডিসেম্বরে দিতে চান, জানুয়ারিতে দিতে চান, ফেব্রুয়ারি 5 তারিখের পরে রোজা, তারপর দিতে পারবেন না। সো এই সময়কালের মধ্যে একটা আপনি তারিখ দিয়ে ঘোষণা করে দেন, রোড ম্যাপ দিয়ে দেন, তাহলে আপনার দেখবেন এটা সমাধানের দিকে চলে যাবে। জি, ধন্যবাদ জিয়া ভাই। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরাও বিশ্বাস করি আসলে আমাদের সংকট যত ঘনীভূত হবে, সমাধানের কাছাকাছি আমরা গোটা জাতি আসলে ঐক্যবদ্ধভাবে চলে যাব, এবং যে ঐক্য আমাদের মধ্যে গড়ে উঠেছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে, সেই ঐক্যের শক্তি দিয়েই আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাব। সারা বিশ্বের বুকে বাংলাদেশ আবারও সগৌরবে মাথা উঁচু করে দাঁড়াবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গে থাকুন। খোদা হাফেজ।